হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজ আমরা বেড়াতে যাব প্রাচীন মল্লভূমির রাজধানী মন্দিরনগরী বিষ্ণুপুর। এটি বাঁকুড়া জেলার অন্যতম একটি শহর। বাঁকুড়া জেলায় আমার বাড়ি হওয়ার সুবাদে বাড়িতে কেউ বেড়াতে এলেই একবার করে বিষ্ণুপুর ঘুরিয়ে নিয়ে যায়। কখনো শুধু মন্দির দর্শন, কখনো পোড়ামাটির হাট বা বিষ্ণুপুর বেলা ঘোরা। বিষ্ণুপুর ঘুরতে যাওয়া আমার লেগেই থাকে, কিন্তু এখন বাড়ি থেকে অনেকটা দূরে থাকায় তেমন একটা সুযোগ হয়ে ওঠে না। তাই এইবার বাড়ি এসে ভাবলাম সেই ছোট্ট থেকে চেনা বিষ্ণুপুর শহরটা একবার ঘুরে আসি। তো চলুন, আপনাদের আজ নিয়ে যাব মন্দির নগরী বিষ্ণুপুর। আমার বাড়ি থেকে বিষ্ণুপুর যেহেতু খুব কাছে, তাই আমরা বাইকে যাব। আপনারা চাইলে নিজেদের শহর থেকে বাস বা ট্রেনে করে বিষ্ণুপুর আসতে পারেন। আমাদের বাইকে বিষ্ণুপুর পৌঁছাতে সময় লাগলো 20 মিনিটের মতো। এবার আপনাদের বলি আপনারা বিষ্ণুপুরের কোথায় কোথায় ঘুরবেন। প্রথমেই চলে যাবেন মৃন্ময়ী মন্দিরের দর্শনে। মৃন্ময়ী মন্দিরে 997 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দুর্গাপুজো পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজো। এই পুজোর আচার প্রচলিত দুর্গাপূজার আচার অনুষ্ঠানের থেকে কিছুটা আলাদা। এই পুজোয় মূর্তি বিসর্জন হয় না, প্রতি বছর ঘট স্থাপন করে পটে আঁকা দুর্গার পুজো হয়। মৃন্ময়ী মন্দির দর্শনের পর আপনারা সেখান থেকে চলে যাবেন লালজি মন্দির। লালজি মন্দির মৃন্ময়ী মন্দিরের একদম সামনেই অবস্থিত। 1658 খ্রিস্টাব্দে বীরসিংহ দ্বারা স্থাপিত একরত্ন মন্দিরটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, চারিদিকে প্রাচীর বেষ্টিত। লালজি মন্দিরের সামনের খোলা মাঠটি গড়ে তোলা হয়েছে নতুন একটি পার্ক। আপনারা যদি বাসে আসেন তাহলে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডেই অনেক টোটো, ছোট গাড়ি পেয়ে যাবেন, যারা আপনাদের পুরো বিষ্ণুপুর ঘুরিয়ে দেখিয়ে দেবে। টোটো সাধারণত 400 থেকে 500 টাকা মতো রেট বলে ঘুরিয়ে দেখানোর জন্য। এবার আপনারা কোনো একটা টোটো ঠিক করে নিয়ে তার সাথে আগে থেকে ভালোভাবে কথা বলে নেবেন, নাহলে টোটো আপনাদের পুরো বিষ্ণুপুর ঘুরিয়ে দেখাবে না, শুধু বিশিষ্ট কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে। সমস্ত জায়গাগুলো দেখতে গেলে সময়ও লাগবে একটু বেশি, তাই ভাড়া হয়তো একটু বেশি বলতে পারে। আর একটা কথা আপনাদের বলে রাখি, বিষ্ণুপুর শুধুমাত্র মন্দির নগরী হিসেবে বিখ্যাত নয়, বিষ্ণুপুরের বালুচরী, স্বর্ণচরী শাড়ি পৃথিবী বিখ্যাত। তাই বিষ্ণুপুরে এসে কেনাকাটা করতে ভুলবেন না। শুধু কেনা নয়, এখানকার দোকানগুলির ওয়ার্কশপে আপনি শাড়ি তৈরি করাও দেখতে পারেন। এছাড়া বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির ঘোড়া, টেরাকোটার জিনিস তো রয়েছেই। আরও আছে বিষ্ণুপুরের লণ্ঠন, শাঁখ, কাঠের কাজ, পাথরের কাজ, আরও অনেক কিছু। লালজি মন্দির দেখা হওয়ার পর আমরা সেখান থেকে চলে গেলাম গড়দরজা। গড়দরজা ল্যাটেরাইট বা মাকড়া পাথর দিয়ে তৈরি পুরনো দুর্গের উত্তরমুখী এই দরজাটি সপ্তদশ শতকের মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ দ্বারা স্থাপিত। দ্বিতল এই গড়দরজার ভেতরে সৈন্যদের থাকার ব্যবস্থা ছিল। মধ্যিখানের পথটির দুই দিকে সৈন্যদের থাকার ব্যবস্থা এবং দেওয়ালের গায়ে তীর এবং গোলা মারার ছিদ্র দেখতে পাওয়া যায়। গড়দরজা দেখা হয়ে গেলে সেখান থেকে চলে যাবেন জোড়বাংলা। জোড়বাংলা মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন পোড়ামাটির ঘোড়া, টেরাকোটা জিনিসের দোকান। এই দোকানগুলিতে জিনিসের মূল্য খুব কম, তাই আপনারা খুব কম মূল্যে পোড়ামাটি, টেরাকোটার জিনিস কিনতে পারেন।
জোড়বাংলা মন্দির ১৬৫৫ খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। দুখানি দুচালা বাংলার কুঠির ঘর পাশাপাশি জুড়ে দিলে যা হয় তাই জোড়বাংলা। এই মন্দিরটি কেষ্টরায় মন্দির নামে পরিচিত। এই জোড়বাংলা মন্দিরের পশ্চিম দেওয়ালে ভীষ্মের সরসজ্জা, অর্জুনের অতি উৎকৃষ্ট ভাস্কর্য চোখে পড়ে। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বর্ণিত কৃষ্ণলীলা এখানে মন্দির টেরাকোটার মূল উপজীব্য। জোড়বাংলা মন্দিরের শ্রীকৃষ্ণের লীলা, অসুরবধ থেকে মথুরা যাত্রা, কংসবধ চিত্রিত রয়েছে। জোড়বাংলা মন্দিরের দক্ষিণ দিকে কৃষ্ণলীলা আর তার সমান্তরালে পশ্চিমের দেওয়ালে রামকথা, রাম জন্ম থেকে আরম্ভ করে তারকাবধ এবং রামের বিবাহ চিত্রিত রয়েছে। জোড়বাংলা মন্দির দেখা হওয়ার পর আমরা সেখান থেকে চলে গেলাম শ্যামরাই মন্দির। মল্লরাজা রঘুনাথ সিংহ টেরাকোটার কাজে সমৃদ্ধ দক্ষিণমুখী এই মন্দিরটি আনুমানিক ১৬৪৩ খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মন্দিরের বাইরের এবং ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। শ্যামরাই মন্দির দেখা হওয়ার পর সেখান থেকে চলে যাবেন রাসমঞ্চ। মল্লরাজা বীরহাম্বীর আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। ১৬০০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না। এবার বলি বিষ্ণুপুর ভ্রমণে আপনাদের কত খরচা হবে। বিষ্ণুপুরের সব মন্দিরগুলি ঘুরে দেখতে আপনাদের খরচা হবে মাত্র ২০ টাকা। বিষ্ণুপুরের একমাত্র রাসমঞ্চ মন্দিরেই অফলাইন টিকিট কাটা যায়, যার মূল্য ২৫ টাকা। এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমেও টিকিট কাটতে পারেন, যার মূল্য ২০ টাকা। অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব। এই চত্বরটি ঘোরা শেষ হলে চলে আসুন ছিন্নমস্তা রোডে। ছিন্নমস্তা মন্দিরের আশেপাশে মাত্র ১ কিলোমিটার হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে ৬টি এএসআই তালিকাভুক্ত নিদর্শন। আমরা প্রথমেই চলে গেলাম দলমাদল কামান দেখতে। ৩.৮ মিটার লম্বা, ২৮.৬ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট লোহার তৈরি কামানটি মল্লরাজাদের সময়ের সবথেকে বড় কামান। প্রচলিত লৌকিক কথা অনুযায়ী মল্লরাজা গোপাল সিংহের আমলে রাজপরিবার ও নগরের রক্ষাদেবতা মদনমোহন স্বয়ং বর্গী সেনাপতি ভাস্কর রাওয়ের বিরুদ্ধে এই কামান ব্যবহার করেছিলেন। দলমাদল কামান দেখা হওয়ার পর ছিন্নমস্তা মন্দিরের বাইরে রয়েছে পোড়ামাটি, শাঁখ, টেরাকোটা ও বালুচরি শাড়ির স্থায়ী কয়েকটি দোকান। এই দোকানগুলি থেকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম।
এখানে আপনারা খুব কম দামে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এই দোকানগুলি স্থায়ী, তাই আপনারা যখনই আসবেন দোকানগুলি দেখতে পেয়ে যাবেন। এবার কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম ছিন্নমস্তা মায়ের মন্দির। এক হাতে নিজেরই কাটা মুন্ডু আর অন্য হাতে ধারালো তরবারি। দেবী নিজেই নিজের মাথা কেটে তুলে ধরেছেন হাতে। কণ্ঠনালীর কাটা অংশ থেকে 3টে ধারায় ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্ত। ভীষণ হাঁ মুখে সেই রক্তের দুটো ধারা শুষে নিচ্ছেন দেবীর 2 সঙ্গিনী, আর মাঝখানে ধারাটি ছিন্ন মুন্ডে নিজেই পান করছেন দেবী। এমন বিভৎস সেই দেবী রূপ যা কল্পনা করলেও গা শিউরে ওঠে। হিন্দু পুরাণ অনুসারে এই ভয়াল দর্শন দেবী হলেন ছিন্নমস্তা। তিনি একাধারে নিষ্ঠুর এবং দয়াময়ী। অন্যের খিদের কষ্ট সহ্য করতে না পেরে নিজের হাতে মাথা কেটে ক্ষুধিতকে রক্ত পান করান তিনি। এমন আশ্চর্য হিন্দুদের আর কোনো দেবীর মধ্যে দেখা যায় না। ছিন্নমস্তা মায়ের মন্দির দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বিশ্রামের জন্য বন্ধ থাকে, তাই আপনারা চেষ্টা করবেন বিকেলে কিংবা সকালের দিকে আসার। ছিন্নমস্তা মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম কালাচাঁদ মন্দির। 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহের সময়কালে এটি তৈরি। মন্দিরের গায়ে পুরাণ, কৃষ্ণলীলা নিয়ে ভাস্কর্য চোখে পড়ে। এখান থেকে চলে আসুন জোড় মন্দির শ্রেণী দেখতে। 1726 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহের সময়ে এই মন্দির 3টি তৈরি হয়। মন্দির 3টির গায়ে রামায়ণ এবং কৃষ্ণলীলার বিভিন্ন ভাস্কর্য রয়েছে। এই জোড় মন্দির শ্রেণীর সামনে প্রতি শনিবার পোড়ামাটির হাট বসে। জোড় মন্দির শ্রেণী দেখা হওয়ার পর সেখান থেকে চলে যাবেন মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ এই একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ইটের তৈরি একরত্ন মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি সেরা। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ দেখবার মতো। পুরাণ ও কৃষ্ণলীলার বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়েছে। মদনমোহন মন্দির দর্শনের পর আমরা সেখান থেকে চলে গেলাম লালবাঁধ। মল্লরাজাদের সময় খনন করা 7টি বাঁধের মধ্যে লালবাঁধ একটি। লালবাঁধে নৌকো করে ঘুরে বেড়ানোর ব্যবস্থা চালু হয়েছে। আমরা লালবাঁধে পৌঁছেছিলাম বিকেলের সময়, আর এই সময় এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য ছিল দেখার মতো। আকাশে সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায়, সামনে নীল জল, লাল মাটি আর পাখির কুহুতান
জায়গাটির সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। তাহলে দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।